গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু গত দুটি ক্লাসে তোমাদের আহ, পঞ্চম অধ্যায় যেটি রয়েছে বইতে আবহবিকার, সেখান থেকে পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা আবহবিকারের সাথে সাথে ক্ষয়ীভবন, পুঞ্জতি ক্ষয়, নগ্নীভবন, এই যে বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। আর কি জেনেছিলাম? যে আবহবিকারের শ্রেণীবিভাগ সম্পর্কে, তাই তো? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আবহবিকারের মধ্যেই এই যে আবহবিকারের শ্রেণীবিভাগ করলাম, আমরা বিভিন্ন রকম আবহাওয়ার নিয়ে পড়লাম, আবহবিকার সম্পর্কে জানলাম। দেখো, আবহবিকারের ফলে কিন্তু কিছু ফলাফল রয়েছে তার। আজকে আমরা সেই ফলাফল সম্পর্কে জানবো। সাথে সাথে মৃত্তিকা সৃষ্টি কিভাবে হচ্ছে, মাটির ক্ষয় বা মৃত্তিকা কিভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং মৃত্তিকা যে বর্তমানে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু আজকের আমরা বিস্তারিত ক্লাস করব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো, এই যে আবহবিকারের শ্রেণীবিভাগ আমরা করেছিলাম, কয় ভাগে ভাগ করতে পারি ও কি কি? ভেরি গুড। আবহবিকারকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, তাই না? সেটা যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার। আচ্ছা, ভেরি গুড। এবারে এই যে আবহবিকার কথাটা কোথা থেকে এসেছে জানো তোমরা? ভেরি গুড, আবহাওয়া থেকে এসেছে। তাহলে এই যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কেও তোমরা নিশ্চয়ই জানো। সেই উপাদানগুলি কি কি? একদমই তাই, জলবায়ুর মধ্যে পড়ছে বা আবহাওয়ার মধ্যে পড়ছে কিন্তু আর্দ্রতা, উষ্ণতা, বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান রয়েছে, সেগুলির দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং কি হচ্ছে, রাসায়নিক বিয়োজন ঘটছে শিলার, তখন তাকে আমরা কি বলবো? আবহবিকার। অপরদিকে ক্ষয়ভবন কি পড়েছিলাম? প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, তখন তাকে কিন্তু আমরা বলবো ক্ষয়ভবন, তাই তো? এবারে তোমরা আমাকে বলবে যে প্রাকৃতিক শক্তিগুলো কি কি? ভেরি গুড। এই যে বায়ুর কার্য, হিমবাহ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এই যে কারণগুলি রয়েছে, এগুলির দ্বারা যখন শিলাস্তরের এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে স্থানান্তরিত হয় বা উড়ে যায়, তাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন। তাহলে আমরা কিন্তু ক্ষয়ীভবন আর আবহবিকারের পার্থক্য করে ফেললাম, তাই না? তাহলে ক্ষয়ীভবন কিন্তু হচ্ছে গতিশীল প্রক্রিয়া, অপরদিকে আবহবিকার স্থৈতিক প্রক্রিয়া। আবার আবহবিকারের কিন্তু উপাদান আলাদা, আর ক্ষয়ীভবনের উপাদানও কিন্তু আলাদা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এবারে আমরা যান্ত্রিক আবহবিকার পড়েছিলাম, সেখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের করব। বলতো যে কোন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়ার মাধ্যমে শিলাস্তরে পেঁয়াজের খোসার মতো খুলে যায়? মনে আছে? বলো। ভেরি গুড। স্বল্পমোচন প্রক্রিয়া হয় না এটা? স্বল্পমোচন প্রক্রিয়ার দ্বারা কিন্তু আবহবিকার যে প্রক্রিয়া যান্ত্রিক, তার মধ্যে শিলাস্তরের উপরের অংশ কিন্তু পেঁয়াজের মতো খুলে যায়। কারণ দিনের বেলা সূর্যের তাপে এই শিলা প্রসারিত হয় এবং উত্তপ্ত হয়, কিন্তু শিলার যদি তাপের কুপরিবাহী, তাই শিলার ভিতরে কিন্তু তাপমাত্রা সেমন পৌঁছায় না। এই প্রক্রিয়াটা বহুদিন চলার সময় বা বহুদিন চলার পর নিশ্চয়ই শিলার একটা সহ্য ক্ষমতা বা পীড়নের যে ক্ষমতা, সেটা নির্দিষ্ট একটা সীমানা রয়েছে। সেই সীমানা যখন অতিক্রম করছে, তখন শিলা স্তরের উপরের অংশটা কিন্তু খুলে যাচ্ছে এবং পেঁয়াজের খোসার মতো খুলে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বলো। স্বল্পমোচন। ভেরি গুড। এবারে আমাকে বলো যে চুনাপাথর যুক্ত অঞ্চলে যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া চলে, তার নাম কি? ভেরি গুড। অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়া, তাই না? তাহলে এই কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে কি সৃষ্টি হয় বলতো? কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, এছাড়া আর যে রাসায়নিক উপাদানগুলি ছিল বা রাসায়নিক যে প্রক্রিয়াগুলি ছিল, সেগুলি কি কি বলতো? যোজন ছিল, তারপরে জারণ ছিল, তারপরে জলযোজন ছিল। এই যে প্রক্রিয়াগুলি, এগুলো কিন্তু হলো সবই কি? রাসায়নিক প্রক্রিয়া, তাই না? এবারে আমাকে বলতো যে হেমাটাইট কিন্তু রূপ পরিবর্তন করে নিমোনাইটে রূপান্তরিত হচ্ছে, সেটি কোন রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার মাধ্যমে হয়? বলো।
ভেরি গুড, ঠিক বলেছো। হাইড্রেশন বা জলযোজন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার দ্বারা কিন্তু হেমাটাইট লিমোনাইটে কিন্তু পরিণত হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে আবহবিকারের শ্রেণীবিভাগ করতে গিয়ে জৈব আবহবিকার সম্পর্ক পড়েছিলাম। তাহলে জৈব আবহবিকারে কারা কারা অংশগ্রহণ করে বলতো? ভেরি গুড, উদ্ভিদ এবং প্রাণী। এই জৈব আবহবিকারটা কিন্তু যে কোনো স্থানে যে কোনো সময়ে হতে পারে, তাই না? কিন্তু এই যে রাসায়নিক আবহবিকার, এটি সব থেকে কোন অঞ্চলে বেশি ভালো হয় বলো? আমি কিন্তু আলোচনা করেছিলাম তোমাদের সাথে। ভেরি গুড, খুব ভালো বলেছো, যেখানে বৃষ্টিপাত বেশি হয়, তাই না? অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু এই যে রাসায়নিক আবহবিকার সেটি কিন্তু বেশি মাত্রায় আমরা লক্ষ্য করতে পারি। অপরদিকে যান্ত্রিক আবহবিকার কোন জলবায়ু অঞ্চলে ভালো হয় বলো? ভেরি গুড, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, অর্থাৎ কোনো মরুভূমি, শুষ্ক যে স্থান, সেই স্থানে কিন্তু যান্ত্রিক যে যান্ত্রিক যে আবহবিকার রয়েছে সেটি কিন্তু সব থেকে বেশি কাজ করে, তাই তো? আচ্ছা, তোমরা কিন্তু ক্ষয়ীভবন এবং আবহবিকারের পার্থক্যটা ভালো করে মুখস্থ করবে। এবং এক্ষুনি যেটা পড়লাম, যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার, এই দুটি আবহবিকারের মধ্যে যে পার্থক্যগুলো আমি তোমাদের গত ক্লাসে জানিয়েছিলাম বা বুঝিয়েছিলাম, সেটিও কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। তাহলে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমাদের খুব ভালোই মুখস্থ হয়েছে আশা করি। আজকে আমরা আবহবিকারের লাস্ট পার্টে চলে এসেছি একদম। আজকেই এই ক্লাসটার মাধ্যমে আবহবিকার চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। ঠিক আছে? আজকে আমরা আবহবিকারের ফলাফল সম্পর্কে জানবো, মৃত্তিকা কিভাবে সৃষ্টি হচ্ছে সম্পর্কে জানবো, এবং মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণের উপায় সম্পর্কে জানবো। তোমরা আশা করি মৃত্তিকা ক্ষয়, সংরক্ষণের উপায় এগুলো আহ, জানো বা আগে শুনেছো। বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন যে কারণে মৃত্তিকা ক্ষয় হয় সেগুলো নিশ্চয়ই তোমরা শুনেছো, তাই না? ফলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে এই ক্লাসটা। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে দেখবো আমরা আবহবিকারের ফলাফল সম্পর্কে। স্টুডেন্ট, আমরা আবহবিকারের ফলাফল সম্পর্কে জানতে গেলে কতগুলি জিনিস কিন্তু সৃষ্টি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। দেখো, আবহবিকারের ফলে কি সৃষ্টি হয়? প্রথমেই দেখে নেবো আমরা রেগুলেট সৃষ্টি, দ্বিতীয় রয়েছে মৃত্তিকা সৃষ্টি, তিনে রয়েছে খনিজ সৃষ্টি, ভূমিরূপের বিবর্তন ঘটে যাচ্ছে আবহবিকারের ফলে, ভূমিরূপের নতুন আবার গঠনও কিন্তু হচ্ছে। যেমন ভূমিরূপের বিবর্তন ঘটছে, তেমনি ভূমিরূপের গঠনও কিন্তু লক্ষ্য করা যায় এই আবহবিকারের ফলে। এছাড়া আর কি দেখবো, উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এই আবহবিকারের ফলে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, ছটি বিষয় রয়েছে, আমরা কিন্তু প্রতিটি একটি একটি করে জানার চেষ্টা করব। প্রথমে আমরা কি দেখব? রেগুলিত সৃষ্টি। দেখো, রেগুলিত নামটির সাথে তোমরা হয়তো কম বেশি পরিচিত, তাই না? রেগুলিত কি? শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? মনে আছে তোমাদের? ভেরি গুড, শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেগুলিত। আবহবিকারের ফলে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর এক ধরনের শিথিল ভূ আস্তরণের সৃষ্টি করে, তাকে কিন্তু এক কথায় আমরা কি বলবো? রেগুলিত। তাহলে তোমরা কি জেনেছিলে আগে? যে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তাই তো? এই যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে শিথিল হয়ে ভূ অভ্যন্তরের ভূ আস্তরণের সৃষ্টি করছে, একে আমরা কি বলবো? রেগুলিত। আচ্ছা, দ্বিতীয় রয়েছে মৃত্তিকার সৃষ্টি। মৃত্তিকার সৃষ্টি, দেখো, প্রাথমিকভাবে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড, অর্থাৎ রেগুলিত বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু অবশেষে রূপান্তরিত হয় কিসে? মৃত্তিকায়। তাহলে আমরা একটু আগে পড়লাম যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু রেগুলিত সৃষ্টি হচ্ছে। এই রেগুলিত কিন্তু বিভিন্ন পর্যায়ের মাধ্যমে অবশেষে কিসে পরিণত হয়? মৃত্তিকাতে পরিণত হয়। আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড বা রেগুলিতের ওপর উদ্ভিদ বা প্রাণীর দেহ সঞ্চিত হওয়ার পর সেগুলি হিউমাসে পরিণত হয়। তাহলে হিউমাস কি তোমরা জানলে? কি বলবে? যে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড বা যে রেগুলিত রয়েছে তার উপরে যখন উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ সঞ্চিত হয়, তাকে কিন্তু আমরা কি বলবো? হিউমাস। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর দেহে যখন বিয়োজিত হচ্ছে সেই শিলার সাথে বা মাটির সাথে, তখন কিন্তু সেটাকে কি প্রক্রিয়া বলা হচ্ছে? হিউমিফিকেশন ঘটছে। এরপর কি হচ্ছে? এরপর হিউমাস বিয়োজিত হয়ে খনিজ সৃষ্টি হয়, অর্থাৎ খনিজকরণ কিন্তু ঘটে যাচ্ছে। এই খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করে, এবং যাকে কিন্তু বলা হয় এলুভিয়েশন। তাহলে এলুভিয়েশন কি, এই প্রক্রিয়াটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। কাকে বলে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। এলুভিয়েশন কি তাহলে? প্রথম থেকে কি বলবে? যে আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড বা রেগুলিতের উপর যখন উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পড়ে,
তখন তাকে হিউমাস হয়, এবং এই হিউমাস বিয়োজন ঘটিয়ে কিন্তু হিউমিফিকেশন ঘটছে। এবারে এই যে হিউমাস বিয়োজন ঘটছে, হিউমিফিকেশন হচ্ছে, সেটি কিন্তু খনিজের সৃষ্টি করছে, অর্থাৎ খনিজকরণ করছে। খনিজ এবং হিউমাস যখন বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করে, তখন তাকে কি বলবো আমরা? ইলুভিয়েশন। আবার তলদেশে খনিজ পদার্থ সঞ্চয়ের নাম ইলুভিয়েশন। আবার যখন তলদেশে খনিজ পদার্থ সঞ্চিত হচ্ছে ধীরে ধীরে, সেই যে প্রক্রিয়াটা, তাকে আমরা কি বলবো? ইলুভিয়েশন। তাহলে তোমরা কিন্তু এলুভিয়েশন কাকে বলে এবং ইলুভিয়েশন কাকে বলে ভালো করে জানবে। খনিজ ও হিউমাস বৃষ্টির জলে যখন মাটির তলায় যাচ্ছে, তাকে বলা হচ্ছে এলুভিয়েশন, এবং স্তরে স্তরে যখন সঞ্চিত হচ্ছে খনিজ পদার্থ, তাকে আমরা কি বলবো? ইলুভিয়েশন। এগুলোকে এক কথায় মৃত্তিকা সৃষ্টির সাধারণ প্রক্রিয়া বলা যায়। তাহলে সেই সাধারণ প্রক্রিয়াগুলি পরপর কি কি? প্রথমে দেখো হচ্ছে আবহবিকার, তাই তো? তারপরে কি হচ্ছে? রেগোলিথ। রেগোলিথের পরে কি হচ্ছে? হিউমিফিকেশন। হিউমিফিকেশনের পরে কি হচ্ছে? খনিজকরণ। খনিজকরণের পরে কি হচ্ছে? এলুভিয়েশন। আর ইলুভিয়েশন হয়েই কিন্তু মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। তাহলে ২ নম্বর ভাগটা তোমরা জানলে যে মৃত্তিকা সৃষ্টি। এবারে ৩ নম্বর যেটা হচ্ছে, দেখো খনিজ সৃষ্টি হচ্ছে। আবহবিকারের প্রভাবে ভারী খনিজ হালকা খনিজে পরিণত হয়ে নতুন খনিজের জন্ম দেয়। তাহলে আবহবিকার বিভিন্ন একটা প্রক্রিয়ার মধ্যে চলে, সেটা রাসায়নিক হতে পারে, যান্ত্রিক হতে পারে, তাই তো? এই যে প্রক্রিয়ার ফলে যেটা উম, ভারী খনিজ, যেটা হয়তো অনেকটা ভারী ছিল, সেটা ক্ষয়ে গিয়ে বা বিভিন্ন অংশ মরচে পড়ে সেটা কিন্তু কি হচ্ছে? হালকা খনিজে পরিণত হচ্ছে এবং নতুন খনিজের জন্ম দিচ্ছে। উদাহরণ হিসেবে কি বলা যায়? যে ক্রান্তীয় অঞ্চলে যেখানকার শিলায় অ্যালুমিনিয়াম প্রাধান্য আছে, সেখানে গভীর রাসায়নিক আবহবিকারের ফলে বক্সাইটের সঞ্চয় ঘটছে। তাহলে উদাহরণটা কিন্তু তোমরা মনে রাখবে যে ক্রান্তীয় অঞ্চলে যেখানে শিলার শিলায় অ্যালুমিনিয়াম প্রাধান্য, অর্থাৎ যেসব শিলাতে অ্যালুমিনিয়াম বেশি রয়েছে, সেখানকার যে গভীর রাসায়নিক আবহবিকার রয়েছে, তার ফলে ধীরে ধীরে কি সঞ্চয় ঘটছে? বক্সাইটের কিন্তু সঞ্চয় ঘটছে। এরপরে দেখো ৮ নম্বর রয়েছে, ৪ নম্বর রয়েছে ভূমিরূপের বিবর্তন। তোমরা সকলেই বুঝতে পারছো ভূমিরূপের বিবর্তন মানে হচ্ছে কি? আমরা কোথায় থাকি? পৃথিবীর উপরেই ভূমিরূপে থাকি না, ভূমিভাগের উপরে? সেই ভূমিরূপের কিভাবে বিবর্তন আবহবিকার ঘটাচ্ছে সেটা দেখব। আবহবিকার দ্বারা শিলা চূর্ণ-বিচূর্ণ ও বিয়োজিত হচ্ছে। এই বিয়োজন ও শিথিল শিলাখণ্ডগুলি ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ার দ্বারা অপসারিত হয়। তাহলে ক্ষয়ীভবন কি জানি আমরা? যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে খনিজ পদার্থ বা বিভিন্ন শিলা, মৃত্তিকা, তাই তো? আবার পুঞ্জিত স্খলন প্রক্রিয়ার দ্বারা কিন্তু অপসারিত হচ্ছে। পুঞ্জিত ক্ষয় কি? হঠাৎ করে ধস নেমে যাওয়া, ধীরে ধীরে ধস নামা, এই যে প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু অপসারিত হচ্ছে এই সে তোমার আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে অপসারিত হচ্ছে। বারবার আবহবিকার ও অপসারণের ফলে ভূমিভাগের উচ্চতা কিন্তু কমতে থাকে। দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, এই যে ভূমিধস হচ্ছে বারবার বা অপসারণ ঘটছে, ঘটার ফলে কিন্তু দেখো আস্তে আস্তে জিনিসটা কি হচ্ছে? ভূমির উচ্চতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাই তো? তাই ভূমিভাগের পরিবর্তন এবং অবনমন আবহবিকারের ফল হিসেবে গণ্য করা হয়ে থাকে। ঠিক এই কারণের জন্যে ভূমিরূপ বিবর্তন করছে, এই কারণের জন্য, এবং আবহবিকারের যে ফল, সেই ফলের মধ্যে কিন্তু ভূমিরূপের বিবর্তনকে ধরা হয়। আচ্ছা, এরপরে ৫ নম্বর রয়েছে, দেখো ভূমিরূপ গঠন। যেমন একটু আগে দেখলাম আমরা ভূমিরূপ বিবর্তন করছে, যেমন ভূমিরূপ ক্ষয়ে যাচ্ছে, ভূমিরূপ উচ্চতা হ্রাস পাচ্ছে, ঠিক তেমনি আবহবিকারের ফলে কিন্তু ভূমিরূপ গঠন করছে কে? আবহবিকারের ফলে। কিভাবে হচ্ছে দেখো, নিম্ন অক্ষাংশের উচ্চ পার্বত্য অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশের উচ্চভূমির পাদদেশে ত্রিকোণাকার শিলাখণ্ড গঠিত ভূমিরূপ দেখা যায়। তুষারের কার্যের ফলে শিলাগাত্র ফেটে সৃষ্টি হয় এই ভূভাগ ব্লকসেল বা ফেলসেনমার নামে পরিচিত। তাহলে কি বলছে যে নিম্ন অক্ষাংশের উচ্চ পার্বত্য অঞ্চল এবং পার্বত্য অঞ্চলের যে ভূমিভাগ, অর্থাৎ যেখানে পার্বত্য অঞ্চলে সে মিশছে পাদদেশ, সেখানে ত্রিকোণাকার শিলাখণ্ড দেখা যায়। কি কেন দেখা যায়? এগুলো কিন্তু তুষার কার্যের ফলে শিলাগাত্র ফেটে সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে তোমার ওই অভিকর্ষ টানের ফলে কিন্তু নিচের দিকে নেমে এসেছে। ভূভাগ ব্লকসেল্ট বা ফেলসেনমান নামে পরিচিত। চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের কার্বনেশন প্রক্রিয়া কার্যকর হয়। আমরা আগেই এটা জেনে এসেছি, রাসায়নিক যখন আবহবিকার পড়ছিলাম, যে চুনাপাথর যুক্ত অঞ্চলে যে প্রক্রিয়াটা করে আবহবিকার, সেই প্রক্রিয়ার নাম কি? কার্বনেশন প্রক্রিয়া, তাই তো? এই কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথর শিথিল ও পরিবর্তিত হয়ে ভূগর্ভে গর্ত, গুহা, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ইত্যাদি যে ভূমিরূপ, সেগুলি কিন্তু
সৃষ্টি হয়েছে। আচ্ছা বলতো, আমরা এই যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এগুলো ভারতবর্ষের কোথায় গেলে দেখতে পাই? চুনাপাথর যুক্ত অঞ্চলে। তাহলে সেই চুনাপাথর যুক্ত অঞ্চল কোথায় রয়েছে ভারতবর্ষে? ভেরি গুড। চেরাপুঞ্জি ও মৌসুমী নামে কিন্তু এরকম চুনাপাথরের গর্ত বা গুহা আমরা দেখতে পাই, যেখানে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ইত্যাদি লক্ষ্য করা যায়। এবার আমরা পড়বো টেরারোসা কি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য কিন্তু 2 নম্বরে এটা সচরাচর দিয়ে থাকে। টেরারোসা কি? দেখো, চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে লৌহ কণা সমৃদ্ধ ভূ আস্তরণের সৃষ্টি হয়। একেই কিন্তু আমরা বলবো কি, টেরারোসা। তাহলে চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটছে, এটা সবাই আমরা বুঝতেই পারছি বা আগেই আমরা জেনে এসেছি। সেই চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু লৌহ কণা সমৃদ্ধ ভূ আস্তরণের সৃষ্টি, অর্থাৎ যে ভূমির আস্তরণ উপরের অংশটা সেটা কিন্তু লৌহ কণাযুক্ত হয়। ঠিক আছে? এই যে ঘটনা, একে আমরা কি বলবো? টেরারোসা। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে 6 নম্বর, উর্বরতা বৃদ্ধি। দেখো, আহ আবহবিকারের ফলে কিন্তু জমির উর্বরতাও বৃদ্ধি পায়। আমরা জৈব আবহবিকার পড়ার সময় দেখেছিলাম যে আহ, প্রাণীর দেহাবশেষ, সেটি আবার উদ্ভিদের দেহাবশেষ ইত্যাদির ফলে কি মৃত্তিকার কি হয়? উর্বরতা বৃদ্ধি পায় না? ঠিক তেমনি রাসায়নিক ও জৈব আবহবিকারের ফলে বিভিন্ন খনিজ কণা ও জৈব পদার্থ মাটির সঙ্গে মিশে গিয়ে মাটির উর্বরতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে আবহবিকারের ফলে। ভৌমজলের সঞ্চয় নাম্বার 7। দেখো, আবহবিকার দ্বারা শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, শিথিল হয় এবং ভূগর্ভের শিলার ঘনত্ব কিন্তু দিনের পর দিন কমে যায়। ফলে অধঃক্ষেপণের জল সহজেই ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং ভৌমজল সৃষ্টি করে। কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো যে অধঃক্ষেপণের উদাহরণ কি? বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জলটা ক্রমশ নিচে নেমে আসছে এবং যেহেতু শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ফলে কি হবে? জল ঢাললে কিন্তু শিলাটা চুইয়ে জলটা মাটির তলায় প্রবেশ করে যাবে। ফলে সেই অঞ্চলে ভৌম জলস্তর কিন্তু দিনের পর দিন কি হবে? বৃদ্ধি পাবে। তাই তো? তাহলে আমরা এই যে 7টা জিনিস পড়লাম, এগুলো কিন্তু সবই হলো আবহবিকারের ফলাফল। ঠিক আছে? এরপর আমরা দেখব মৃত্তিকা সম্পর্কে। স্টুডেন্ট, মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলি সেগুলি কিন্তু কতকগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? সেই ভাগগুলো কি সেগুলো আমরা জানবো এবং বিস্তারিত জানবো যে কিভাবে মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে। দেখো, প্রথম যে ভাগটা রয়েছে সেটি কিন্তু হলো রেগুলিত সৃষ্টি, যেটা একটু আগে আমরা জেনে এসেছি। রেগুলিতটা কি? যান্ত্রিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ-বিচূর্ণ হচ্ছে। রাসায়নিক প্রক্রিয়ায় শিলার মূল খনিজ থেকে বেরিয়ে গিয়ে গৌণ খনিজে কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই তো? এটা জেনে এসেছি আমরা। এবং শিলা শিথিল হয়ে পড়ছে। শিলা চূর্ণ-বিচূর্ণ ও শিথিল হওয়ার পর প্রাকৃতিক শক্তি এগুলোকে বহন করে কিন্তু আহ, করার সময় অনেক ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ছোট ছোট টুকরোয় ভর্তি ভূমিভাগই কিন্তু রেগোলিথ নামে পরিচিত। তাহলে রেগোলিথটা কি জানলাম আমরা? রেগুলিতটা হচ্ছে কিন্তু এই ছোট ছোট যে টুকরো, যেগুলো প্রাকৃতিক যে কারণ রয়েছে, যেমন বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ইত্যাদির কারণে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে এবং ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট খণ্ড টুকরো ভর্তি গর্ত বা ভূভাগ, তাকে আমরা কি বলবো? রেগুলিত। আচ্ছা, এরপরে আমরা দেখব হিউমিফিকেশন। রেগুলিতের উপরে সঞ্চিত জৈব পদার্থ জলের সাহায্যে বিয়োজিত জীবাণুদের দ্বারা কাদার মতো কালো রঙের পদার্থ সৃষ্টি করে। সৃষ্টি পদার্থ হিউমাস, এবং যে প্রক্রিয়া এটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো? হিউমিফিকেশন। তাহলে হিউমিফিকেশন কি? রেগুলিতের যে সঞ্চিত রয়েছে তার সাথে কিন্তু জলের সাহায্যে রেগুলিত বিক্রিয়া করছে এবং জীবাণুদের দ্বারা কাদার মতো কালো রঙের পদার্থ সৃষ্টি হচ্ছে, একে আমরা বলবো হিউমাস। এবং যে সমগ্র প্রক্রিয়াটা হলো সেই প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলবো হিউমিফিকেশন। তাহলে দেখো, মৃত্তিকা সৃষ্টির প্রথম ধাপে আমরা কি দেখলাম? রেগুলিত সৃষ্টি, তাই তো? তার পরের ধাপে আমরা কি দেখলাম? হিউমিফিকেশন। দেখো ছবিতে রয়েছে, এই যে রেগুলিত দেখো হিউমিফিকেশনে পরিণত হচ্ছে, তাই তো? আচ্ছা, এরপরে 3 নম্বর রয়েছে দেখো খনিজকরণ। এই যে মৃত্তিকা সৃষ্টির সাধারণ যে প্রক্রিয়াগুলি আমি একটু আগে তোমাদের বলছিলাম না পরপর, যে রেগুলিত সৃষ্টি, হিউমিফিকেশন, খনিজকরণ, ইলুভিয়েশন, এই প্রক্রিয়াগুলোই নিয়ে কিন্তু এবার আমরা বিস্তারিত আলোচনা করছি। নাম্বার 3-এ রয়েছে খনিজকরণ। হিউমাস অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড ও হিউমাস গঠনকারী যে খনিজ তাতে
পরিণত হয়। হিউমাস গঠনকারী খনিজগুলি পুনরায় মৃত্তিকায় ফিরে আসার নামই হলো খনিজকরণ। তাহলে খনিজকরণ কি? খনিজকরণ দেখো, এই যে হিউমাস তৈরি হচ্ছে, বিভিন্ন খনিজে পরিণত হচ্ছে, সেই যে হিউমাস গঠনকারী খনিজে পুনরায় কিন্তু আবার মৃত্তিকায় ফিরে আসছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? খনিজীকরণ। নাম্বার 4 রয়েছে দেখো, এলুভিয়েশন। এলুভিয়েশন কি? মৃত্তিকার উপরিস্তর বা এ স্তর থেকে বৃষ্টির জলের সাহায্যে হিউমাস ও খনিজগুলি চুঁইয়ে নিচের স্তরে স্থান পরিবর্তন করছে, একে আমরা কি বলবো? এলুভিয়েশন। দেখো এই যে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে উপরের মাটিটা বা শিলা, দেখো ফাটল দেখা দিয়েছে, ফাটলের ফলে এখান থেকে জলস্তর কিন্তু ধীরে ধীরে নিচের দিকে এসে সঞ্চিত হচ্ছে, এই যে বিষয়টা, একে কি আমরা কি বলবো? এলুভিয়েশন। এরপরে আসছে ইলুভিয়েশন। ইনোভেশন কি? দেখো মৃত্তিকার উপরিস্তর বা এ স্তর থেকে যে সকল পদার্থ নিচে নামে তা বি স্তরে সঞ্চিত হয়। দেখো এই যে এ স্তর থেকে নামছে, নেমে কিন্তু এই যে বি স্তরে সঞ্চিত হচ্ছে, ঠিক আছে? এই কারণে বি স্তরটিকে ইলুভিয়েশন স্তর বলে। তাহলে কি বি স্তরটা ইলুভিয়েশন? তো আমরা একটু আগে পড়লাম না যে এই যে ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে, এই যে জল সঞ্চিত হচ্ছে বা খনিজ সঞ্চিত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বা পদ্ধতিটাকেই কিন্তু আমরা বলবো ইলুভিয়েশন। নাম্বার 6 হচ্ছে দেখো ধৌত প্রক্রিয়া। বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার এ ও বি স্তর থেকে পদার্থের অপসারণকে ধৌত প্রক্রিয়া বলা হয়। তাহলে ধৌত প্রক্রিয়া কাকে বলবো? এই যে এ স্তর আর বি স্তর রয়েছে, সেই এ স্তর আর বি স্তর থেকে পদার্থের অপসারণকে ধৌত প্রক্রিয়া বলবো। দেখো যখন অনেক পদার্থ রয়েছে, জল রয়েছে, তার সাথে জলও মিশে রয়েছে, কিন্তু যখন অপসারিত হচ্ছে, অর্থাৎ জল আর পদার্থ আলাদা হয়ে যাচ্ছে এ স্তর আর বি স্তর থেকে, তখন তাকে আমরা কি বলবো? ধৌত প্রক্রিয়া। এরপরে রয়েছে দেখো 7 নাম্বার, কৌশিক প্রক্রিয়া। মৃত্তিকার নিচের স্তর থেকে অভিকর্ষের বিপরীতে জল ও খনিজ পদার্থের মৃত্তিকার ফাঁক দিয়ে উপরে ওঠার প্রক্রিয়াকে কৌশিক প্রক্রিয়া বলে। কৌশিক প্রক্রিয়া কি? দেখো এই নিচের স্তরে তো জল রয়েছে, এই জল যখন আর মধ্যাকর্ষণ শক্তি কোন দিকে টানে? কেন্দ্রে, আরো নিচের দিকে টানবে, কিন্তু এখানে কিন্তু তার বিপরীত দিকে হচ্ছে। জল এবং খনিজ পদার্থ মৃত্তিকার ফাঁক দিয়ে কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠছে, ঠিক আছে? এই যে উপর দিকে ওঠার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা কি বলবো? কৌশিক প্রক্রিয়া। তাহলে আমরা মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি কি কি বলো? রেগুলিত রয়েছে, তারপরে মৃত্তিকা সৃষ্টি, এলুভিয়েশন, ভৌত প্রক্রিয়া, কৌশিক প্রক্রিয়া, এগুলি কিন্তু হলো সবই মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া। আচ্ছা, এবারে স্টুডেন্ট আমরা মৃত্তিকা যে বর্তমানে ক্ষয় পাচ্ছে কি কি কারণে সেগুলো সম্পর্কে জানবো, এবং মৃত্তিকা সংরক্ষণের যে উপায় রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত জানবো। মৃত্তিকার ক্ষয় ও সংরক্ষণের উপায়। তোমরা সকলেই কিন্তু মৃত্তিকা ক্ষয় কথাটার সাথে কম বেশি পরিচিত, তাই না? তাহলে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি হতে পারে? বিভিন্ন কারণ হতে পারে, তাই না? এই যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে সেটাকে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এক হচ্ছে প্রাকৃতিক কারণ সমূহ, অর্থাৎ প্রকৃতির দ্বারা কিভাবে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। আরেকটি হচ্ছে কিন্তু অপ্রাকৃতিক কারণ, যেখানে মানুষ, বিভিন্ন জীবজন্তু ইত্যাদির দ্বারা মৃত্তিকা কিন্তু দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই তো? প্রথমেই আমরা দেখে নেব যে প্রাকৃতিক কারণ সমূহগুলি কি কি। এক, প্রবহমান জল। দেখো বৃষ্টিপাতের সময় বৃষ্টিবিন্দুর আঘাতের মাটির উপরের যে অংশ সেটা কিন্তু স্তরে স্তরে ক্ষয় হয়। আচ্ছা দেখো, যখন বৃষ্টি হচ্ছে না তখন মাটিটা কিন্তু শুকনো থাকছে, শক্ত থাকছে, কিন্তু যখন মাটি উপরে বৃষ্টিটা এসে ফোঁটা ফোঁটা পড়ছে তখন জলটা, মাটিটা কি হচ্ছে? কাদা কাদা হয়ে যাচ্ছে না? ফলে এই যে জল বয়ে যাচ্ছে, সেই জলের সাথে কিন্তু মাটির যে কণাগুলো সেগুলোও কিন্তু বয়ে যায়। বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যায় তখন মাটির উপরের স্তরের ক্ষয়ও কিন্তু হতে থাকে। এই ক্ষয় কখনো শীট বা চাদরের মতো হয়, আবার কখনো নালী প্রবাহের মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। বিভিন্ন নালী রয়েছে, সেই নালীর মাধ্যমে কিন্তু এই ক্ষয়টা লক্ষ্য করা যায়। আবার শীট বা চাদরের মতো যেরকম হয় অবস্থান, ঠিক সেরকম ভাবেও কিন্তু প্রাকৃতিক কারণে মৃত্তিকার ক্ষয় হয়ে থাকে। এই যে মৃত্তিকা ক্ষয়, এটি কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তার জন্য কিন্তু আমাদের মৃত্তিকা সংরক্ষণও করতে হবে, তাই তো? আচ্ছা, সেটা আমরা পরে আসছি সংরক্ষণের উপায়। 2 নম্বর যে প্রাকৃতিক কারণ রয়েছে সেটি দেখো, বন্যার কারণে ক্ষয়। বন্যা কি তোমরা সকলেই জানো? দুকুল ছাপিয়ে নদীর জল যখন অববাহিকার দিকে হুড়মুড়িয়ে বয়ে যায়,
মাটির উপরের স্তর কিন্তু ক্ষয় হয়, তাই না? আবার আবহবিকার থেকে উপত্যকায় ফিরে আসার সময়ও আবহবিকার মাটির উপরের স্তরে ক্ষতি করে। আমরা বন্যা কিন্তু শব্দের সাথে কম বেশি সবাই জানি যে নদীতে যখন জল অতিরিক্ত হয়ে যায়, ধরো জোয়ারের জল সাথে বর্ষার জল অতিরিক্ত হয়ে গেল, তখন নদী কিন্তু দুকুল ছাপিয়ে বা পাড় ভেঙে কিন্তু জল লোকালয়ে ঢুকে যায়, তাই না? তাই এই যে লোকালয়ে জল ঢুকে যাচ্ছে তার সাথে কিন্তু এই যে বিভিন্ন স্থান, ওই স্থানের মাটি, সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হচ্ছে তো। সাথে সাথে যেমন তোমার চাষবাসের ক্ষেত্র ও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের জীবিকা উপার্জনের যে পথ চাষবাস সেটি নষ্ট হচ্ছে। তেমনি মৃত্তিকাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে, অর্থাৎ মৃত্তিকার উর্বরতা কিন্তু কমে যাচ্ছে। দেখবে যখন সমুদ্রের জল প্রবেশ করে এইসব অঞ্চলে, তখন কিন্তু মাটির উর্বরতা কমে যায়। কেন কমে যায়? কারণ মাটি কিন্তু, সরি, এই যে সমুদ্রের জল কিন্তু লবণাক্ত জল থাকে, তাই না? তাই মাটির যে ফসল হয় সেগুলো কিন্তু সবই নষ্ট হয়ে যায়। কিন্তু এই অবস্থায় যদি কিছুদিন ফেলে রাখা যায়, ধরো বন্যা হওয়ার 3 বছর 4 বছর পর মাটি কিন্তু আবার পুনরায় উর্বরতা লাভ করতে থাকে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 3, বায়ুর প্রবাহ দ্বারা ক্ষয়। বায়ু প্রবাহ এক স্থান থেকে এক স্থানে হচ্ছে, সব সময় হচ্ছে, সর্বদাই হচ্ছে। কোথাও বায়ুর গতিবেগ বেশি, আবার কোথাও বায়ুর গতিবেগ কম, তাই তো? পৃথিবীর মরু অঞ্চলগুলোতে বায়ু প্রবাহ বেগ সব থেকে বেশি থাকে। সেই অঞ্চলে কিন্তু প্রবাহিত হওয়ার কারণে মাটির উপরের স্তর ক্ষয়প্রাপ্ত হয়। বায়ুর ক্ষয়কার্যের ফলে একক স্থানে বালুকা রাশি অন্য স্থানে গিয়ে কিন্তু সঞ্চিত হয়ে লোহের সমভূমির সৃষ্টি করে। তাহলে এই যে বালু রাশি বা বালি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে কি বলবো আমরা, বা কাকে, এই ঘটনাকে কি বলবো? লোহের সমভূমির সৃষ্টি হচ্ছে। আমরা মরুভূমিতে না যাই বা মরুভূমি যদি কেউ নাও যায়, ছবি দেখি আমরা, দেখেছি তো মরুভূমির ছবি। তাহলে মরুভূমি মাঝে মাঝে দেখো না যে উঁচু উঁচু ঢিপি রয়েছে, বালির স্তূপ। সেগুলো কি? সেগুলো কিন্তু বালি এক স্থান থেকে উড়ে অন্য স্থানে এসেছে। কারণ কি? বায়ুর গতিবেগটা মরুভূমিতে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কি বেশি। আচ্ছা, গোবি মরুভূমির বালুকারাশি দ্বারা বায়ুর দ্বারা বাহিত হয়ে হুয়াং উপত্যকায় লোহের সমভূমির সৃষ্টি হয়েছে। এই যে লোহের সমভূমির সৃষ্টি হয়েছে, সেটি কোথায় তাহলে? চীনে, তাই তো? লোহের সমভূমির সৃষ্টি হয়েছে গোবি মরুভূমিতে হুয়াংহো, চীনের যে হুয়াংহো উপত্যকা রয়েছে সেই উপত্যকায় কিন্তু লোহের সমভূমির সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্ট দেখো রয়েছে হিমবাহ দ্বারা পর্বতগাত্র ক্ষয়। হিমবাহ দ্বারা কিভাবে ক্ষয় করছে দেখো। পার্বত্য হিমবাহ উপত্যকা বরাবর নেমে আসার সময়ে অবঘর্ষ ও উৎপাটন পদ্ধতিতে পর্বত গাত্রের ক্ষয়। পর্বত গাত্র মানে কি? পর্বতের যে ঢাল, সেই ঢালে তো নিশ্চয়ই মাটি রয়েছে, রয়েছে তো। তাহলে যখন পর্বত উপত্যকা থেকে বরাবর কোনো পাথর বা কোনো কিছু বড় শক্ত ভারী জিনিস নেমে আসবে, তখন কিন্তু অবঘর্ষ বা উৎপাটন পদ্ধতিতে পর্বতের গাত্রে যে মাটি রয়েছে বা শিলা রয়েছে সেগুলো কিন্তু ক্ষয় করতে করতে সে এগিয়ে আসবে। এর ফলেও কিন্তু মৃত্তিকার ক্ষয় হয়ে থাকে প্রাকৃতিক কারণে। আচ্ছা, অরণ্য হ্রাস। দেখো প্রাকৃতিক কারণে কিন্তু দাবানল লাগে, লাগে তো, গাছাগাছি সংঘর্ষ হয়ে, তারপরে বজ্রপাতের ফলে এই যে দাবানল হচ্ছে, দাবানলের ফলে কিন্তু একসাথে অনেকটা জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়, তাই না? ফলে সেখানকার মাটি কিন্তু উন্মুক্ত হয়ে যায়। আর আমরা সকলেই জানি যে বনভূমি বা গাছপালা কিন্তু মাটিকে আগলে রাখে, তাই না? তার শিকড়ের দ্বারা মাটিকে কিন্তু শক্ত করে ধরে রাখে। ফলে যখন দাবানল হচ্ছে, গাছপালা মরে যাওয়ার ফলে সেই জায়গার মাটি কিন্তু সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যাচ্ছে। প্রাকৃতিক কারণে অরণ্য হ্রাস মৃত্তিকা ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই যে বিষয়গুলো আমরা জানলাম সেগুলো কিন্তু সবই হলো প্রাকৃতিক কারণ। তো তোমরা আশা করি বলতে পারবে যে প্রাকৃতিক কারণের দ্বারা কি কি কারণের দ্বারা মৃত্তিকা ক্ষয় হয়, তাই তো? এবারে আমরা দেখব কি কিছু অপ্রাকৃতিক কারণ রয়েছে যার দ্বারা কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। সেই অপ্রাকৃতিক কারণগুলো কি কি? অধিক পশুচারণ। দেখো তোমরা ছবিতে এই যে পশুচারণ ক্ষেত্র আহ, অধিক মাত্রায় হলে তখন কিন্তু ভূমিভাগ আস্তে আস্তে আলগা হয়ে যায়। কারণ পশুর যে পায়ের একটা চাপ থাকবে, বা অনেক একসাথে যদি গবাদি পশু যদি একটা জায়গায় বিচরণ ক্ষেত্র গড়ে তোলে, সেখানকার গাছপালা মারা যাবে, সেখানে কোনো বড় গাছ হবে না, তাই না? ফলে সেই অঞ্চলের কিন্তু ভূমিধস যখন তখন হতেই পারে। তাই পশুচারণ কিন্তু নিয়ন্ত্রণ করা বর্তমানে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 2 কি? বনভূমি ধ্বংস। দেখো মানুষের বিভিন্ন কার্যের ফলে কিন্তু বনভূমি ধ্বংস হচ্ছে, হচ্ছে তো।
আমরা আমাদের বাসস্থান বাড়ানোর জন্য বা চাষবাসের ক্ষেত্র বাড়ানোর জন্য বনভূমি কেটে কিন্তু চাষবাসের ক্ষেত্র তৈরি করছি। ফলে বনভূমি আমরা একটু আগে কি দেখলাম যে গাছ তার শিকড় দ্বারা কিন্তু মাটি আগলে রাখে। এবারে যদি বনভূমি ধ্বংস হয়ে যায় তাহলে মাটি কি হচ্ছে, আলগা হয়ে যাচ্ছে না? তাহলে মাটি যেহেতু আলগা হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু মৃত্তিকা ক্ষয়টা একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াবে, প্রাকৃতিক কারণ নয়, কিন্তু এটা অপ্রাকৃতিক কারণ। তাহলে এই যে বনভূমি ধ্বংস এটা কিন্তু দুটি কারণেই হতে পারে, এক প্রাকৃতিক কারণ আর এক আর দুই কি অপ্রাকৃতিক কারণ, দুটি কারণেই কিন্তু বনভূমি ধ্বংসটা হতে পারে। এরপরে কি রয়েছে নম্বর ৩, অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ। দেখো, কৃষিকাজ কিন্তু অনেক ক্ষেত্রে পাহাড় পর্বত যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অবৈজ্ঞানিক ভাবে করা হয় থাকে। অর্থাৎ আমরা সকলেই জানি যে পাহাড়ে কিভাবে চাষ করা হয়, ধাপ কেটে চাষ করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক ভাবে চাষ করা হচ্ছে কিভাবে, যেখানে ধাপ ধাপ কেটে চাষ করার কথাই নয় সেখানে হয়তো বলপূর্বক ধাপ কেটে চাষ করা হচ্ছে। ফলে যখন তখন কিন্তু মৃত্তিকা ধস কিন্তু নেমে যাচ্ছে। ফলে মাটি ক্ষয়ের যে সম্ভাবনা সেটি কিন্তু দিনের পর দিন আরো প্রবল হচ্ছে। তাই তো? তাহলে আমরা কিন্তু মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ এই দুটি সম্পর্কে বিস্তারিত জানলাম, তাই না? প্রাকৃতিক কারণগুলো কি কি পড়লাম? অরণ্য হ্রাস, হিমবাহ দ্বারা পর্বত গাত্র ক্ষয়, তারপরে দাবানলের যদি বনভূমি বনভূমি ধ্বংস হয়ে যায় তার ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দ্বারা কিন্তু মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই তো? আর অপ্রাকৃতিক কারণগুলি হচ্ছে অধিক পশুচারণ, বনভূমির সৃষ্টি, অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ। আচ্ছা, তাহলে এই যে বর্তমানে মৃত্তিকা ক্ষয়টা একটা গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি আমরা, এটাকে কিন্তু কি করতে হবে, বন্ধ করতে হবে, তাই না? তাই মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। কি কি কারণে মৃত্তিকা সংরক্ষণ করা যায় বা কি পদ্ধতিতে সেগুলো করা সম্ভব হবে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। মৃত্তিকার সংরক্ষণ। দেখো, বিজ্ঞানসম্মতভাবে মাটিকে ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করাকে মাটি সংরক্ষণ বলা হয়। তাহলে মৃত্তিকার সংরক্ষণ হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে আমরা রক্ষা করব, তাই তো? আচ্ছা, প্রথমে কি করতে হবে, বৃক্ষরোপণ। বৃষ্টিপাতের সময় বৃষ্টি বিন্দু আঘাতে মাটির উপরের স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এরপর বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হয় তখন মাটির উপরের স্তর আলগা হয়ে যায়। বৃক্ষরোপণ করার ফলে এই যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হতে পারে, তাই না? কারণ আমরা সকলেই জানি যে বৃক্ষর যে শিকড় সেটা কিন্তু মাটিকে শক্ত করে ধরে রাখে, তাই তো? তাই বৃক্ষরোপণে একমাত্র কিন্তু মৃত্তিকা সংরক্ষণের প্রধান এবং অন্যতম কারণ, তাই তো? তাহলে দ্বিতীয় যে উদাহরণটা রয়েছে সেটা দেখো, নিয়ন্ত্রিত পশুচারণ। আমরা একটু আগেই বললাম কি, যে অপ্রাকৃতিক কারণের মাধ্যমে দেখলাম যে অনিয়ন্ত্রিত পশুচারণের ক্ষেত্রে পরিণত হওয়ায় কিন্তু ভূমি বা মৃত্তিকা কিন্তু দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই তো? পশুচারণ এমনভাবে করাতে হবে যাতে ভূমি উন্মুক্ত হয়ে না পড়ে, উন্মুক্ত ভূমিভাগ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তাই পশুচারণের ক্ষেত্র নিয়ন্ত্রিত ভূমিক্ষয় রোধ করে। তাহলে পশুচারণ যে হচ্ছে সেটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? একটা লিমিট রেখে করতে হবে যাতে মৃত্তিকা আলগা না হয়ে যায়। আলগা হলেই ভূমিধস নামবে, মৃত্তিকা ক্ষয় হবে। আচ্ছা, নাম্বার ৩ বলছে কি, জমির আল উঁচু করা। দেখো, যারা গ্রামগঞ্জে থাকো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ধান চাষ হচ্ছে, বিভিন্ন শাকসবজি চাষ হচ্ছে, মাঝখানে দেখবে জমির আলটা উঁচু করে দেওয়া আছে, তাই না? অর্থাৎ সেখানে জল যখন দরকার জলটা তার মধ্যে থাকছে, জলটা ওভারফ্লো করছে না। তাই তো এই উঁচু আল দেওয়ার ফলে কিন্তু প্রবাহমান যে জল দ্বারা মৃত্তিকা ক্ষয় অধিক না হয়ে আহ, কম হয়। ঠিক আছে, একদম হয় তা না, অধিক না হয়ে কিন্তু স্বল্প হয়, যার উদ্দেশ্যই হচ্ছে কি জমির আল উঁচু রাখা। ঠিক আছে? তাহলে জমির আল উঁচু রাখার মাধ্যমে কিন্তু আমরা মৃত্তিকা ক্ষয়টা সংরক্ষণ করতে পারবো। তাহলে কি কি জিনিস জানলাম, যে বৃক্ষরোপণের দ্বারা আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারবো, পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে, জমির আল উঁচু করতে হবে, তাই তো? এরপরে কি রয়েছে, দেখো, সারি সারি দিয়ে বৃক্ষরোপণ করতে হবে। অর্থাৎ রাস্তার দুধারে যখন দেখবে অনেকে সরকার থেকে বা বিভিন্ন সংস্থা থেকে গাছ লাগায় সারি সারি ভাবে, তাই না? এটি কিন্তু এই রাস্তার ধারে যে মাটিটা সেটাকে সংরক্ষণ করার একটা পদ্ধতি। বায়ুপ্রবাহের গতি কমলে বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয় কমে। তাই বায়ুর প্রবাহ পথে যদি সারি সারি গাছ লাগানো হয় তাহলে কিন্তু মৃত্তিকা রোধটা কমবে। যেখানে বাতাসের পরিমাণ বেশি সেখানে যদি আমি গাছ লাগাই তাহলে কি হবে, বাতাসটা কি গাছে এসে ধাক্কা লাগবে, ফলে বাতাসের কিন্তু গতিবেগটা দিনের পর দিন কমে যাবে। সেই সব কারণের জন্য কিন্তু বৃক্ষরোপণ করে মাটি ক্ষয় করা কম বা মাটির ক্ষয় রোধ করা কিন্তু কম করা যাবে। নাম্বার ৫, ধাপ চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষ।
উঁচু ভূমিতে অর্থাৎ পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করতে হবে এবং সমন্বিত রেখা বরাবর চাষ করলে মৃত্তিকা ক্ষয়ের মাত্রা কিন্তু কমবে। অবৈজ্ঞানিকভাবে যত্রতত্র যেখানে সেখানে বিভিন্ন শাকসবজি বা বিভিন্ন ফসলের চাষ করা যাবে না। ঠিক আছে? একটা ধাপ, প্রাকৃতিকভাবে যেখানে যে ধাপ ছিল সেই ধাপে কিন্তু চাষ করতে হবে এবং একটা রেখা বরাবর, সেই রেখা যেন কখনো অতিক্রান্ত না হয় সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর কি, নাম্বার 6 রয়েছে দেখো বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং নদীগর্ভে ড্রেজিং করা। নদীগর্ভে ড্রেজিং করা মানে কি? বাঁধের উচ্চতা তোমরা একটু আগে পড়ে আসলে। নদীগর্ভে ড্রেজিং করার কথার অর্থ হচ্ছে এই যে নদী দিনের পর দিন আমরা শুনছি যে মজে যাচ্ছে, অর্থাৎ কি গভীরতা কমে যাচ্ছে, ফলে বন্যার সময় কিন্তু মৃত্তিকা ক্ষয় একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই নদীগুলি থেকে যে পলি রয়েছে সেই পলিগুলি যদি আমি নদীর গভীর থেকে তুলে নেই তাহলে কিন্তু নদীর গভীরতা দিনের পর দিন কি হবে? বাড়বে। ফলে নদীর জল ধারণ ক্ষমতা কমবে। ফলে নদীর বন্যা হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ড্রেজিং প্রক্রিয়া। বন্যাপ্রবণ অঞ্চলে বাঁধের উচ্চতা বাড়াতে হবে। বন্যার কারণে ভূমিক্ষয় কিন্তু কমানো সম্ভব হবে এই বাঁধ দেওয়ার মাধ্যমে। ড্রেজিং করে নদীর গভীরতা বাড়ালেও বন্যার প্রবণতা কমবে এবং মৃত্তিকা ক্ষয় রোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ড্রেজিং পদ্ধতি। তাহলে এই যে বিষয়গুলো আমরা জানলাম আজকে, যে মৃত্তিকার সৃষ্টি কিভাবে হচ্ছে, মৃত্তিকা সংরক্ষণ, মৃত্তিকার ক্ষয় কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় তোমার 2 নাম্বার বা 5 নাম্বারেরও কিন্তু আসতে পারে। সেহেতু আমাকে সমস্ত পয়েন্টগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমি যে পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ক্লাসটা আমার এই পর্যন্তই আজকে। এরপরে আমি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি তোমাদের সাথে একটু আমি আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, তাই মনোযোগ দিয়ে কিন্তু তোমরা শুনবে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, তোমরা উত্তর দেবে আমাকে যে আবহ বিকারের ফলাফলগুলি কি কি? অর্থাৎ আবহ বিকারের ফলে কি কি জিনিস সৃষ্টি হচ্ছে? এক কি? রেগুলিত সৃষ্টি, তাই না? রেগুলিত সৃষ্টি। 2 হচ্ছে মৃত্তিকার সৃষ্টি। 3 হচ্ছে খনিজ সৃষ্টি। তারপরে ভূমিরূপ গঠন হচ্ছে। তারপরে ভূমিরূপ বিবর্তন হচ্ছে। ভৌম জলস্তর সঞ্চয় হচ্ছে। ভূমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সবই হলো আবহবিকারের ফলাফল, তাই তো? রেগুলিত এবং মৃত্তিকা সৃষ্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? এবারে 2 নম্বর রয়েছে দেখো যে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। খুবই সহজ। মৃত্তিকা সংরক্ষণ এক্ষুনি বললাম আমি তোমাদের সাথে। বলো কিভাবে আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি? বৈজ্ঞানিকভাবে চাষবাস। ভেরি গুড। আর কি হতে পারে? 2 নম্বর কি? নিয়ন্ত্রিত পশুচারণ। তাহলে 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত পশুচারণ। 3 হচ্ছে জমির আল উঁচু করতে হবে। তারপরে সারি সারি দিয়ে বৃক্ষরোপণ করতে হবে। ধাপ চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষ করতে হবে। বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে হবে। তাই না? পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। এই যে প্রক্রিয়াগুলি আছে এইগুলির দ্বারা কিন্তু মাটি সংরক্ষণ করা সম্ভব হবে। আচ্ছা, এবারে আমাকে বলো যে মাটি কি কি কারণে ক্ষয় হয়? দেখো 2টি কারণ বলেছিলাম আমি প্রধানত। এক প্রাকৃতিক আর 2 অপ্রাকৃতিক। প্রাকৃতিক কারণগুলি বলো আগে আগে আমাকে। বলো। প্রাকৃতিক কারণগুলি কি কি? প্রবাহমান জল। ভেরি গুড। 1 প্রবাহমান জল। 2 বন্যার কারণে হচ্ছে মৃত্তিকা ক্ষয়। বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয়, হিমবাহ দ্বারা মৃত্তিকা ক্ষয়, অরণ্য হ্রাসের ফলে মৃত্তিকা ক্ষয়। এই যে বিষয়গুলো এগুলো সব কিন্তু হলো কি প্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণ কি? অপ্রাকৃতিক কি কি কারণে মৃত্তিকা ক্ষয় হতে পারে? অত্যাধিক পশুচারণ ও তারপরে অবৈজ্ঞানিকভাবে চাষবাস করা ইত্যাদির কারণে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়, তাই তো? আচ্ছা, নাম্বার 4, মৃত্তিকা সৃষ্টির সাধারণ প্রক্রিয়াগুলি কি কি? এই যে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি তোমাদের 7টা ভাগ পরপর বললাম, সেই প্রক্রিয়াগুলি কিন্তু তোমাকে বলতে হবে। সেই সাধারণ প্রক্রিয়াটি পরপর গুলো বলো তো কি কি, কেউ একজন। প্রথমে আবহবিকার। ভেরি গুড। তারপরে 2 কি? 2 নম্বর কি? এক আবহবিকার। 2 নম্বর, 2 নম্বর হলো কিন্তু রেগুলিত। রেগুলিতের পরে আসছে হিউমিফিকেশন। হিউমিফিকেশনের পরে আসছে খনিজকরণ। খনিজকরণের পরে আসছে কি ইলুভিয়েশন এবং তারপরে আসছে ইলুভিয়েশন এবং শেষে আসছে কিন্তু মৃত্তিকার সৃষ্টি,
তাই তো? এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু পরীক্ষায় ২ নম্বরেও আসতে পারে। আবার যদি বড় আসে তখন কিন্তু মৃত্তিকা সৃষ্টির এই ভাগগুলো সম্পর্কে তোমাদের আলাদা, আলাদা করে কিন্তু আ লিখতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সাথে যে আবহবিকার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা কিন্তু শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।